গুড ইভিনিং এভরিওয়ান। প্রত্যেকে ভালো আছো, ভালো থাকো এবং বাবা মার কথা শুনে চলো, গুরুজনদের শ্রদ্ধা করো। আগের ক্লাসে তোমাদের যতটা করিয়েছিলাম, অর্থাৎ ভাজক কলার শেষ পর্যন্ত, তারপর থেকে আজকে তোমাদের করাবো। আজকে শুরু করবো তোমাদেরকে স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। দেখো, স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু কাকে বলে? আমরা ভাজক কলা কাকে বলে জেনেছি। ভাজক কলা কাকে বলে? ভাজক কলা হচ্ছে একটি উদ্ভিদের প্রথম সৃষ্ট কলার নাম কি? ভাজক কলা। এই ভাজক কলা যখন তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখন সে স্থায়ী কলায় রূপান্তরিত হয়। তাহলে কি বললাম? একটি ভাজক কলা যখন তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখন যে কলায় রূপান্তরিত হয় তাকে আমরা বলি কি? স্থায়ী কলা। আর স্থায়ী কলার আরো কিছু ছোট ছোট বৈশিষ্ট্য আছে। কি কি আমরা দেখো। ভাজক কলা থেকে সৃষ্ট, বিভাজনে অক্ষম, যে কলার কোষ নির্দিষ্ট আকার ও আয়তন বিশিষ্ট তাকে আমরা বলি কি? স্থায়ী কলা। অর্থাৎ ভাজক কলা থেকে সৃষ্ট, বিভাজনে অক্ষম এবং পরিণত, এই সমস্ত বৈশিষ্ট্য আমরা যে সমস্ত কলার মধ্যে পাই তাদের আমরা বলি কি? স্থায়ী কলা। এবার স্থায়ী কলার উৎপত্তি দেখো। আমরা তো প্রথমেই বললাম স্থায়ী কলা কোথা থেকে উৎপত্তি লাভ করে? ভাজক কলা থেকে। এবার কিভাবে উৎপত্তি লাভ করে? ভাজক কলা যখন বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে এবং বিভেদিত হয়, বিভেদিত মানে ডিফারেন্সিয়েশন, একটি ভাজক কলা যখন ডিফারেন্সিয়েট হয়ে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ তৈরি করে তখন সেই ভাজক কলা স্থায়ী কলাতে রূপান্তরিত হয়। এইভাবে ভাজক কলা স্থায়ী কলাতে রূপান্তরিত হয়। দেখো, এটা একটা ভাজক কলার ছবি। এই ভাজক কলা যখন তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখন সে স্থায়ী কলায় রূপান্তরিত হয়। এটা একটা স্থায়ী কলা। তাহলে দেখো, ভাজক কলা এই বিভাজনে সক্ষম, এ যখন বিভাজন ক্ষমতা হারায় তখন সে স্থায়ী কলায় পরিণত হয়, আর এই স্থায়ী কলা হচ্ছে বিভাজনে অক্ষম। এবার দেখো ভাজক স্থায়ী কলার বৈশিষ্ট্য কি। স্থায়ী কলার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিভাজনে অক্ষম, অর্থাৎ এই কলার কোষগুলো বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি করতে পারে না। দেখো, এটা একটা কোষের বিভাজনশীল অবস্থা। একটা কোষ বিভাজিত হয়ে নতুন নতুন কোষ তৈরি করে, কিন্তু স্থায়ী কলার ক্ষেত্রে এই ঘটনাটি দেখা যায় না। দেখো, স্থায়ী কলা কিন্তু এই বিভাজনের ঘটনাটি করে না, সেই জন্য আমি এখানে রেড ক্রস করেছি। তাহলে স্থায়ী কলার প্রথম বৈশিষ্ট্য কি? এই বিভাজনে অক্ষম। তারপরে বৈশিষ্ট্য দেখো, এই কলার প্রত্যেকটি কোষ পরিণত। পরিণত মানে এই কলার কোষগুলোর বিভাজন ক্ষমতা আছে, বিভেদন ক্ষমতা। ভাজক কলা যখন বিভেদিত হয়ে স্থায়ী কলায় রূপান্তরিত হয় তখন এই স্থায়ী কলার সৃষ্টি হয়। এইভাবে এই কলার কোষগুলি পরিণত লাভ করে। তারপর দেখো, এই কলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই কলা কিছু মৃত হয় আবার কিছু সজীব হয়। অর্থাৎ এই কলার প্রত্যেকটি কোষ সজীবও না, আবার প্রত্যেকটি কোষ মৃতও না। কিছু স্থায়ী কলা সজীব হয়, কিছু স্থায়ী কলা মৃত হয়। কোনগুলো সজীব হয়? যে সমস্ত স্থায়ী কলার প্রোটোপ্লাজম থাকে তাদের আমরা বলি কি? সজীব স্থায়ী কলা। আর যে সমস্ত স্থায়ী কলার মধ্যে প্রোটোপ্লাজম থাকে না তাদের আমরা বলি কি? তাদের আমরা মৃত কলা বলি। এবার হচ্ছে প্রোটোপ্লাজম কি? তোমরা আগে নিশ্চয়ই পড়েছো প্রোটোপ্লাজম কি। একটি কোষের কোষ পর্দার মধ্যে যত রকম জিনিস থাকে, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এর সমষ্টিকে বলা হয় কি? প্রোটোপ্লাজম। তাহলে কি বললাম? একটি কোষের কোষ পর্দার অভ্যন্তরে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এদের সমষ্টিকে বলা হয় কি? প্রোটোপ্লাজম। একটি কোষের মধ্যে যখন প্রোটোপ্লাজম থাকে, দেখো এটা একটা স্থায়ী কলা। এই স্থায়ী কলার মধ্যে প্রোটোপ্লাজম রয়েছে। দেখো, এই স্থায়ী কলা, এটা একটা কোষ। এই কোষের মধ্যে সবুজ রঙের প্রোটোপ্লাজম রয়েছে। এই প্রোটোপ্লাজম থাকার জন্য একে আমরা সজীব স্থায়ী কলা বলি। কিন্তু যদি আরেকটা স্থায়ী কলা দেখি, এটা একটা স্থায়ী কলা, কিন্তু এই স্থায়ী কলার মধ্যে প্রোটোপ্লাজম নেই। দেখো, ভেতরের অংশগুলো সাদা, ফাঁকা। এই প্রোটোপ্লাজম না থাকার জন্য এই স্থায়ী কলাটি মৃত। অর্থাৎ প্রোটোপ্লাজম থাকলে সজীব, প্রোটোপ্লাজম না থাকলে মৃত। পরে বৈশিষ্ট্য দেখো, এই কলার কোষান্তর রন্ধ্র থাকতে পারে কিংবা নাও থাকতে পারে। কোষান্তর রন্ধ্র কাকে বলে? আগের দিন পড়েছি আমি। দেখো, এই কোষগুলোর ফাঁকে ফাঁকে এই যে সাদা রঙের স্থানগুলো রয়েছে, এই সাদা রঙের স্থানগুলোকে বলা হচ্ছে কি? কোষান্তর রন্ধ্র। দেখো, এই স্থায়ী কলাতে কোষান্তর রন্ধ্র আছে, কিন্তু আমি যদি এই স্থায়ী কলাকে দেখি, এই কোষ দুটোর মধ্যে কিন্তু কোনো ফাঁকা স্থান নেই।
অর্থাৎ এই কলার মধ্যে কোনো কোষান্তরন্ধ্র থাকে না। তাহলে এক ধরনের স্থায়ী কলাতে কোষান্তরন্ধ্র থাকে, আবার এক ধরনের স্থায়ী কলাতে কোষান্তরন্ধ্র থাকে না। তারপরে দেখো, এই কলার কোষ প্রাচীর পাতলা হতে পারে, কিংবা এই কলার কোষ প্রাচীর স্থূল হতে পারে। আমি দুটো স্থায়ী কলাকে দেখে নেব। দেখো, এই কলার কোষে যে কোষ প্রাচীর রয়েছে, এই কোষ প্রাচীর পাতলা। দেখো, গাঢ় সবুজ বর্ণের একটা অংশ রয়েছে, একে কোষ প্রাচীর বলছি, এটা পাতলা। কিন্তু দেখো, এই স্থায়ী কলার যে কোষ প্রাচীর রয়েছে, এটা অনেকটা মোটা। দেখো, এই মোটাগুলো, এই যে এগুলো হচ্ছে একটা কোষ প্রাচীর। তাহলে এটার তুলনায় আমরা মোটা এই স্থায়ী কলার তুলনায়। তাহলে এই স্থায়ী কলার কোনো কোনো কোষে পাতলা প্রাচীর থাকতে পারে, আবার কোনো কোনো কোষে মোটা প্রাচীর থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে স্থায়ী কলার বৈশিষ্ট্য। এবার আমরা দেখে নেব স্থায়ী কলাকে কতগুলো ভাগে ভাগ করি। স্থায়ী কলাকে আমরা 3 ভাগে ভাগ করি। কি কি? প্রথম হচ্ছে সরল স্থায়ী কলা, তারপর হচ্ছে জটিল স্থায়ী কলা, তারপর হচ্ছে ক্ষরণ বা বিশেষ কলা। এবারে আমি প্রথম জানবো সরল স্থায়ী কলা কাকে বলে। সরল স্থায়ী কলা জানার আগে আমি এর ছবিটা দেখে নেব। এটা হচ্ছে সরল স্থায়ী কলার একটা ছবি। দেখো, যে স্থায়ী কলার মধ্যে অবস্থিত কোষগুলো একই আকৃতি বিশিষ্ট এবং একই গঠন বিশিষ্ট হয়। তাহলে কি বললাম? যে স্থায়ী কলার মধ্যে কোষগুলি আকৃতিগত দিক থেকে এবং গঠনগত দিক থেকে একই হয়, এই সমস্ত স্থায়ী কলাকে আমরা বলি কি? সরল স্থায়ী কলা। দেখো, এই স্থায়ী কলার মধ্যে যে কোষগুলো রয়েছে প্রায় আকৃতিগত দিক থেকে একই, গোলাকার কিংবা ডিম্বাকার। এই জন্য এদের বলা হচ্ছে সরল স্থায়ী কলা। আর জটিল স্থায়ী কলা কাকে বলবো? যে স্থায়ী কলার মধ্যে কোষগুলির গঠনগত দিক থেকে এবং আকৃতিগত দিক থেকে ভিন্ন। দেখো, এই স্থায়ী কলার কোষগুলির 4টে কোষের ছবি দেখিয়েছি। প্রত্যেকটি কোষের ছবির কিন্তু গঠনগত দিক এবং আকৃতিগত দিক আলাদা। এর দুপ্রান্ত সূচালো, এ লম্বা নলের মতো, এ ফাঁপা পাইপের মতো। তাহলে বিভিন্ন গঠন এবং আকৃতি বিশিষ্ট হওয়ার জন্য এই স্থায়ী কলাকে বলা হয় কি? জটিল স্থায়ী কলা। তাহলে সরল স্থায়ী কলার বিশেষ বৈশিষ্ট্য কি? এরা আকৃতিগত এবং গঠনগত দিক থেকে একই। আর জটিল স্থায়ী কলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা আকৃতিগত দিক থেকে এবং গঠনগত দিক থেকে আলাদা। কিন্তু দুটো স্থায়ী কলার কমন বৈশিষ্ট্য রয়েছে। কমন বৈশিষ্ট্য কি? এরা উৎসগত দিক থেকে এবং কার্যগত দিক থেকে একই। অর্থাৎ এরাও একটা উৎস থেকে এসছে, কাজ করেও একই, এরাও একটা উৎস থেকে এসছে, কাজ করে একই। তাহলে কমন সাদৃশ্য কি? উৎসগত এবং কার্যগত দিক থেকে এরা একই। আর বৈসাদৃশ্য কি? এরা গঠনগত দিক থেকে আকৃতিগত দিক থেকে একই, আর এরা গঠনগত দিক থেকে আকৃতিগত দিক থেকে ভিন্ন। আর বিশেষ বা ক্ষরণ কলা এটা তোমাদের পরে করানো হবে। এবার পরে দেখো, সরল স্থায়ী কলাকে আমরা 3 ভাগে ভাগ করি। দেখো, সরল স্থায়ী কলাকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। কি কি? একটা প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, একটা স্ক্লেরেনকাইমা। দেখে নাও প্যারেনকাইমার একটি ছবি। এটা হচ্ছে প্যারেনকাইমা কলার ছবি। এবার হচ্ছে এটা হচ্ছে ক্লোরেনকাইমা কলার ছবি, আর এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা কলার ছবি। তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এই তিনটে হচ্ছে সরল স্থায়ী কলার 3টে ভাগ। কি কি? একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এবার প্রথম যে আমরা প্যারেনকাইমা কলা কাকে বলে। প্যারেনকাইমা কলা কাকে বলে? প্যারেনকাইমা হচ্ছে এমন একটা কলা যেই কলার কোষ প্রাচীর খুব পাতলা হয় এবং কোষ প্রাচীর একটি জটিল শর্করা দ্বারা গঠিত। সেই শর্করার নাম হচ্ছে সেলুলোজ। দেখো, সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। তাহলে সেলুলোজ দ্বারা পাতলা কোষ প্রাচীর তৈরি হয়। তারপর কি? কোষান্তরন্ধ্র যুক্ত, অর্থাৎ কোষান্তরন্ধ্র থাকে এই প্যারেনকাইমার মধ্যে, এবং সজীব কোষগুচ্ছ, অর্থাৎ এই কলার কোষগুলি সজীব। এই এতগুলো বৈশিষ্ট্য আমরা যে সরল স্থায়ী কলার মধ্যে দেখতে পাই তাকে আমরা বলি কি? প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমার বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট, কোষান্তরন্ধ্র যুক্ত এবং সজীব। এবার এই প্যারেনকাইমা কলা কোথায় অবস্থিত? প্রথম যখন পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছিল, আমরা জানি আজ থেকে আনুমানিক 350 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়। আর সেই প্রাণের সৃষ্টি ঘটে নীলাভ সবুজ শৈবালের মধ্যে। আর এই নীলাভ সবুজ শৈবালের মধ্যে প্রথম যে কলার সৃষ্টি হয়েছিল সেই কলার নাম হচ্ছে প্যারেনকাইমা। তাহলে উদ্ভিদ জগতে প্রথম সৃষ্ট কলার নাম হলো প্যারেনকাইমা। এই প্যারেনকাইমা কোথায় থাকে? প্যারেনকাইমা একটা উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ প্রত্যেকটি অংশেই প্যারেনকাইমা থাকে। এবং একটা উদ্ভিদের প্রাপ্ত
মোট কলার মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় প্যারেনকাইমা। তাহলে উদ্ভিদে অধিক প্রাপ্ত কলার নাম হচ্ছে প্যারেনকাইমা। এবার দেখে নেবো একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদের ছবি। একটা উদ্ভিদের ফুলের মধ্যেও থাকে প্যারেনকাইমা, কাণ্ডের মধ্যেও থাকে প্যারেনকাইমা, মূলের মধ্যেও থাকে প্যারেনকাইমা, পাতাতেও থাকে, প্রত্যেকটি অংশে প্যারেনকাইমা থাকে। এবার জানবো কি প্যারেনকাইমার বৈশিষ্ট্য। প্যারেনকাইমার বৈশিষ্ট্য কি? আমি আগেই বললাম উদ্ভিদ জগতে প্রথম তৈরি হওয়া কলাকে বলা হয় প্যারেনকাইমা। তাহলে উদ্ভিদ জগতে প্রথম সৃষ্ট হয়েছিল যে কলা তাকে আমরা বলি কি প্যারেনকাইমা। তারপর বৈশিষ্ট্য কি? এই কলার কোষগুলি গোলাকার হতে পারে। দেখো এটা প্যারেনকাইমা কলা, এই কলার কোষগুলি গোলাকার হতে পারে, কিংবা ডিম্বাকার হতে পারে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে বহুভুজাকার হয়। তারপরে বৈশিষ্ট্য কি? এই কলার কোষগুলি সজীব হয়। সজীব মানে কি? এই কলার কোষের মধ্যে প্রোটোপ্লাজম থাকে। দেখো এই যে গ্রিন কালারের অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রোটোপ্লাজম যুক্ত অংশ। তাহলে প্রোটোপ্লাজম থাকার জন্য এরা সজীব অর্থাৎ জীবিত। তারপর দেখো কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। এদের যে এই কোষ প্রাচীর গুলো রয়েছে, এই কোষ প্রাচীর সেলুলোজ নামক বহু যৌগ শর্করা বা পলিস্যাকারাইড নামক অংশ দ্বারা গঠিত হয়। এই জন্য এদের বলা হয় কি পাতলা কোষ প্রাচীর যুক্ত। তারপরে বৈশিষ্ট্য কি? এরা কোষান্তর রন্ধ্রযুক্ত হয়। কোষান্তর রন্ধ্রযুক্ত মানে এদের কোষগুলোর ফাঁকে যে ফাঁকা স্থানগুলো রয়েছে এদের বলা হচ্ছে কি কোষান্তর রন্ধ্র। আর তারপরে বৈশিষ্ট্য কি? এদের কোষে বৃহদাকার গহ্বর রয়েছে। দেখো আমি যদি এদের কোষগুলোকে দেখি, এদের কোষের মাঝখানে কিছু সাদা সাদা ফাঁকা স্থান দেখতে পাচ্ছ। এই সাদা সাদা ফাঁকা স্থানকে বলা হয় কি কোষ গহ্বর বা ভ্যাকুওল। তাহলে এদের কোষের মধ্যে কোষ গহ্বর বা ভ্যাকুওল নামক যে অংশটি সেটা বড়, এবং এদের কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস দেখা যায়। আমি যদি এদের লম্বচ্ছেদের ছবি দেখি, দেখো একটা লম্বচ্ছেদের প্যারেনকাইমা কলার ছবি। আমি যদি একটা প্যারেনকাইমা কলাকে লম্বচ্ছেদ করি তাহলে এরকম বহুভুজাকার আয়তাকার আমি প্যারেনকাইমা কলা দেখতে পাই। এই আয়তাকার প্যারেনকাইমার মাঝে এই যে ব্লু রঙের অংশগুলো দেখতে পাচ্ছ বা নীল রঙের অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। তাহলে সুস্পষ্ট নিউক্লিয়াস, বৃহদাকার কোষ গহ্বর এদের প্রধান বৈশিষ্ট্য। তাহলে প্যারেনকাইমা কলার প্রধান বৈশিষ্ট্য তোমরা জানতে পারলে। এবার আমরা জানবো কি প্যারেনকাইমা কলাকে কতগুলো ভাগে ভাগ করা যায়। প্যারেনকাইমা কলাকে তাদের কাজের উপর নির্ভর করে এবং অবস্থানের উপর নির্ভর করে প্যারেনকাইমা কলাকে 6টি ভাগে ভাগ করা যায়। এই 6টি ভাগ ছাড়াও আরো দুটো ভাগ রয়েছে, সেই দুটো ভাগ এতটা গুরুত্বপূর্ণ নয়, বাট এর প্রধান ভাগ হচ্ছে 6টি। কি কি? প্রথম হচ্ছে ক্লোরেনকাইমা, তারপর হচ্ছে এরেনকাইমা, তারপর প্রোসেনকাইমা, তারপর ইডিওব্লাস্ট, তারপর এপিডার্মিস, তারপর এপিব্লেমা। তারপর প্যারেনকাইমাকে তাহলে আমরা কতগুলো ভাগে ভাগ করি? প্রধানত 6টি ভাগে। ক্লোরেনকাইমা, এরেনকাইমা, প্রোসেনকাইমা, ইডিওব্লাস্ট, এপিডার্মিস এবং এপিব্লেমা।